আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আইসিটি পয়েন্টে। বেশ অনেক দিন পরে আইসিটি পয়েন্টের নতুন ভিডিও, আর এই ভিডিওটি শুধুমাত্র এবছর যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, আগামী 27 আগস্ট তোমাদের আইসিটির পরীক্ষা অনুষ্ঠিত হবে। আইসিটি পরীক্ষার সর্বশেষে এসে কিন্তু মানবন্টনের কিছুটা পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তিত মানবন্টনে কোন অধ্যায়গুলোর উপর জোর দিতে হবে, কোন অধ্যায় থেকে কিভাবে প্রশ্নের উত্তর করতে হবে, কোন বিষয়গুলো পড়তে হবে, তার একটা শর্টকাট সামারি থাকবে আজকের এই ভিডিওতে। আর ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যদি তুমি এবছরের এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো। সাথে আছি আমি মোহাম্মদ জুনায়েদ হোসেন। আমরা চলো কথা না বাড়িয়ে এবছর আমরা একটু দেখে নিব যে আসলে কোন কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে। সৃজনশীল প্রশ্নগুলো প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে, দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা প্রশ্ন থাকবে সিকিউ প্রশ্ন, তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি থেকে একটা এবং ডিজিটাল ডিভাইস থেকে থাকবে একটা, চতুর্থ অধ্যায় এসটিএমএল থেকে থাকবে একটি, এবং পঞ্চম অধ্যায় সি প্রোগ্রাম থেকে থাকবে দুইটা প্রশ্ন। টোটাল 8টি প্রশ্ন থাকবে। সো প্রশ্ন 8টা থাকলেও তোমাকে 5টা উত্তর করতে হতো, কিন্তু পরিবর্তিত মানবন্টনে তোমাকে উত্তর করতে হবে মাত্র 3টি প্রশ্ন, অর্থাৎ অপশন কিন্তু বেড়ে গেল। অপশন বাড়ার সাথে সাথে তোমার কিন্তু একটা কনফিউশনও তৈরি হতে পারে যে এত অপশনের ভিড়ে কোন অধ্যায়টা তুমি বেছে নিবে। সো সেই বিষয়ে কথা বলছি। তার আগে একটু জেনে নিই, এই 3টি প্রশ্ন উত্তর করার জন্য তোমাকে সময় দেওয়া হবে 2 ঘন্টা। এছাড়া এমসিকিউ প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে প্রথম অধ্যায় থেকে 3টা, দ্বিতীয় অধ্যায় থেকে 6টা, তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি থেকে 3টা এবং ডিজিটাল ডিভাইস থেকে 3টা, এসটিএমএল থেকে 4টা এবং সি প্রোগ্রাম থেকে 6টা। টোটাল 25টা প্রশ্ন থাকবে। তবে এখানেও তোমাকে একটি সুযোগ দেওয়া হয়েছে, 25টা প্রশ্নের মধ্যে তোমাকে উত্তর করতে হবে 20টি প্রশ্ন। এর জন্য সময় কিন্তু কোনো কাটছেট হয় নাই, সময় কিন্তু পূর্ণ সময়টাই পাচ্ছ, 25 মিনিট সময় পাবে 20টি এমসিকিউ উত্তর করার জন্য। সো এখন আমরা একটু আলোচনা করতে পারি যে আসলে কোন বিষয়গুলোকে তুমি প্রাধান্য দিতে পারো আসলে উত্তর করার ক্ষেত্রে। অনেকেই কিন্তু আমরা সংখ্যা পদ্ধতিটা কিন্তু মোটামুটি খুব ভালোভাবে পড়েছি। সো এই ক্ষেত্রে প্রথমেই তুমি সংখ্যা পদ্ধতি থেকে উত্তরটা শুরু করতে পারো, কারণ এই অঙ্কগুলো তুমি অনেকবার করেছো। আর এখানে কি বিষয়গুলো পড়তে হবে সেটা একটু পরে আলোচনা করছি। এছাড়া এসটিএমএল তোমরা অনেকেই সহজ মনে করো, কোডিং থাকার ফলে এখানে মার্কও কিন্তু ফুল মার্ক পাওয়া যায় যদি কোডিংটা ঠিকঠাক মতো হয়। এছাড়া যাদের আসলে পঞ্চম অধ্যায়ের উপর দক্ষতা আছে তারা পঞ্চম অধ্যায়ে উত্তর করতে যাবে। তবে যারা সি প্রোগ্রামে কিছুটা শঙ্কিত তারা আসলে এইটা থেকে উত্তর না করাই বেটার। সেক্ষেত্রে তোমার প্রথম অধ্যায় থেকে একটি এবং দ্বিতীয় অধ্যায় থেকে 2টি, মোট 3টি প্রশ্নের মধ্যে যে কোনো তোমার যেখানে বেশি লেখা যাবে এবং যেটা তুমি খুব ভালো পারো সেখান থেকে তুমি একটি বাছাই করে নিতে পারো। সো ওভারঅল কি দাঁড়ালো যে তৃতীয় অধ্যায় থেকে একটা, চতুর্থ অধ্যায় থেকে একটা এবং প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের যে কোনো একটা প্রশ্নের উত্তর করলেই কিন্তু মোট 3টা প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে। এছাড়া তুমি পুরো বিষয়টাই ডিপেন্ড করতেছে কেমন প্রশ্ন হচ্ছে, তোমার প্রিপারেশনটা কেমন তার উপরে। এ পর্যায়ে জেনে নিব আসলে আমাদের অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো, যে কোন প্রশ্নগুলো আমাদের পড়তে হবে। প্রথম অধ্যায় বিশ্ব বাংলাদেশের প্রেক্ষিতে, এখান থেকে এই প্রশ্ন থাকবে একটি। এজন্য প্রয়োগ ও উচ্চতর দক্ষতা এবং অর্থাৎ গ এবং ঘয়ের জন্য তোমাকে ভার্চুয়াল রিয়েলিটি, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, ন্যানোটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই 6টি টপিক খুবই চমৎকারভাবে পড়তে হবে যাতে প্রশ্ন আসলে তুমি খুব ভালোভাবে লিখতে পারো। এছাড়া জ্ঞান এবং অনুধাবনের জন্য রয়েছে বিশ্বগ্রাম, টেলিকনফারেন্সিং, ইমেল, টেলিমেডিসিন, আউটসোর্সিং, স্মার্ট হোম, বায়োইনফরমেট্রিক্স, ই কমার্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, হ্যাকিং এবং প্লেজারিজম। তবে এইখানে আমরা যে 6টা টপিক দিয়েছি এগুলোও কিন্তু জ্ঞান হিসাবে আসতে পারে, যেমন ভার্চুয়াল রিয়েলিটি কি। সো যেহেতু তুমি প্রয়োগ উচ্চতর দক্ষতার জন্য পড়ছো, জ্ঞানটা কিন্তু অটোমেটিক তোমার হয়ে যাবে। সো এই ছিল প্রথম অধ্যায়ের ওপর। এছাড়া দ্বিতীয় অধ্যায়ের জন্য তোমরা কি কি পড়বে একটু দেখে নেই। দ্বিতীয় অধ্যায়ের জন্য প্রয়োগ ও উচ্চতর দক্ষতার জন্য তোমাকে এই টপিকগুলো পড়তে হবে। একটা বিষয়, এখান থেকে কিন্তু তোমার 2টা প্রশ্ন থাকবে। সো এখানে যে টপিকগুলো দেওয়া হয়েছে এগুলা তুমি যদি বাদ না দাও তাহলে 2টা প্রশ্নই তুমি কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে প্রথমেই রয়েছে ডেটা ট্রান্সমিশন মোড ও মেথড, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারটা খুব চমৎকারভাবে পড়বে এবং যেহেতু কেবল গঠন আসবে, সো এই ক্ষেত্রে চিত্র দিলে তুমি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ কিন্তু পেয়ে যাবে। সো একটু প্র্যাকটিস করে নিও কেবলটা আঁকার কিভাবে আঁকতে হয়। এছাড়া ওয়্যারলেস, যেটা তোমার রেডিও এবং মাইক্রোওয়েভ, 3টা ওয়্যারলেস রয়েছে, তার মধ্যে এই 2টা পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে। হটস্পটের মধ্যে রয়েছে ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স, খুবই চমৎকারভাবে পড়বে। এটার ব্যাখ্যা, রেঞ্জ, আইটিপল স্ট্যান্ডার্ড, এই বিষয়গুলো একটু মনে রেখো, তোমার এমসিকিউ তো বেশ হেল্প হবে। এছাড়া কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে রয়েছে প্যান, ল্যান, ম্যান এবং ওয়ান,
আরও একটা আমাদের নতুন বই অ্যাড হয়েছে যেটা ক্যান, ওইটাও একটু যদি দেখে যেতে পারো খুব ভালো হয়। এছাড়া নেটওয়ার্ক টপোলজির মধ্যে তোমরা 6টা টপোলজি পড়বে, এখান থেকে একটা প্রশ্ন আসার খুব বেশি সম্ভাবনা রয়েছে, যে টপোলজি থেকে দেখা যায় বিগত বছরগুলোতে একটি প্রশ্ন থাকে, সো তোমাদের এবারও কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে। এছাড়া ক্লাউড কম্পিউটিং এই টপিকটাও খুব ভালোভাবে পড়ে যাবে। এছাড়া দ্বিতীয় অধ্যায়ে জ্ঞান এবং অনুধাবনের জন্য যে বিষয়গুলো কভার করতে হবে তার মধ্যে রয়েছে ডেটা কমিউনিকেশন, ব্যান্ডউইথ, বিপিএস, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, খুবই ইম্পর্টেন্ট টপিক, এটা একটু পড়ে যেতে হবে। এছাড়া মুডগুলোর মধ্যে রয়েছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এই অংশগুলো একটু কভার করতে হবে। হটস্পট, জিএসএম, মডেম, রিপিটার, রাউটার, সুইচ, হাব টপোলজি এবং স্যাটেলাইট, এইখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ আশা করা যাচ্ছে এখান থেকে 2টা প্রশ্ন তুমি পেলেও পেয়ে যেতে পারো। সো এই টপিকগুলো যাতে ভালো করে পড়া হয়ে থাকে। এরপরে যে আমরা জেনে নিব তৃতীয় অধ্যায়, যেখানে আসলে এই চ্যাপ্টারটা আমরা বলি আসলে অল্প পুঁজি বেশি রুজি, মানে অর্থাৎ এখান থেকে খুব অল্প টপিক কভার করে একটা প্রশ্ন কিন্তু উত্তর করা যায়। মাত্র এখানে 3টা টপিক রয়েছে, আমি একটু বলছি, যদিও 4টা টপিক দেখা যাচ্ছে, আসলে এখানে বিষয় আসলে 3টা। কেন? কারণ সংখ্যা পদ্ধতির রূপান্তর 12টা অবশ্যই কমপ্লিট করব। এটা কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সংখ্যার বড় ছোট তুলনাটাও হয়ে যাবে। কারণ হচ্ছে আমাদের আসলে ভিন্ন ভিন্ন পদ্ধতির সংখ্যা দিয়ে বলে কোন সংখ্যাটা বড়, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে রূপান্তরই করি, ডেসিমেলে রূপান্তর করে আমরা আসলে বড় ছোট তুলনা করি। তার মানে এই রূপান্তর এবং বড় ছোট তুলনা আসলে একই বিষয়, এই একটা টপিক অবশ্যই কভার করতে হবে। এছাড়া বাইনারি যোগ, দুইয়ের পরিপূরক যোগ এবং বিয়োগ, মানে যোগ এবং বিয়োগ বলতে আসলে আলাদা ফরম্যাট না, ফরম্যাট কিন্তু একটাই, দুইয়ের পরিপূরক যোগ যেভাবে করতে হয় বিয়োগটা একই রকম নিয়ম। সো এই 3টা টপিক খুব ভালোভাবে পড়লে আমরা একটা সৃজনশীল পেয়ে যাব আশা করা যায় ইনশাল্লাহ। 12টা কনভার্সন এবং তোমার দুইয়ের পরিপূরকের জন্য কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, সো যারা ভিডিওগুলো তোমাদের আই বাটনে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। এছাড়া এমসিকিউর জন্য কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আমি সবগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সাজেশনটা পাওয়ার পরই সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এমসিকিউর কিছু টাইপ আমি সেখানে ব্যাখ্যা করেছি, সো ভিডিওটি আশা করছি তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এছাড়া তোমাদের এইখানে জ্ঞান এবং অনুধাবনের জন্য যে বিষয়গুলো পড়তে হবে, সংখ্যা পদ্ধতি কি, বেস কি, কোড কি, সাইন বিট কি, 9 এবং 7 যোগ করলে 10 হয় ব্যাখ্যা করো, 9 এবং 7 যোগ করলে 10 হয়, এই সংখ্যাটাই আসবে বিষয়টা এমন না, এই ধাঁচে আসতে পারে, যেমন 9 এবং 7 যোগ করলে 10 হয় হেক্সা যোগে, তো এরকম করে অক্টাল বা বাইনারি যোগও আসতে পারে, তবে এরকম একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এই ব্যাখ্যাটা একটা পারলে আমরা কিন্তু সবগুলো ব্যাখ্যাই পারবো। এছাড়া রয়েছে বিট কি, রেডিক্স পয়েন্ট কি, বিসিডি কোড কি, আস্কি কোড কি, ইউনিকোড কি, এছাড়া দুইয়ের পরিপূরকের গুরুত্ব রয়েছে। আর একটা কথা একটু বলে রাখি, কোড থেকে একটা এমসিকিউ তুমি পাচ্ছ, কোড 4টা যে কোড রয়েছে সেই কোডগুলো একটু পড়ে যেতে হবে এমসিকিউর জন্য। এছাড়া দুইয়ের পরিপূরকের গুরুত্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু পড়ে যাব। বাইনারি, কম্পিউটারের বাইনারি ব্যবহারের কারণ এবং বিশ্বের সকল ভাষা ইউনিকোডভুক্ত, এই অংশটাও কিন্তু আমরা কভার করব। ইউনিকোড পড়লে মোটামুটি এই অংশটা কভার হয়ে যায়, এটা অনুধাবনের জন্য আসার সম্ভাবনা রয়েছে। সো এই ছিল তৃতীয় অধ্যায়। এরপরে তোমরা আসলে যে অধ্যায়টাকে মানে খুবই বিরক্তির চোখে দেখো সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। অ্যাকচুয়ালি এই টপিকটা কিন্তু শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে বাদ দিয়ে যায়। সো যারা এই টপিকটা পড়েছো আমি তাদের জন্য আসলে সাজেশনটা সাজিয়েছি, তারা যাতে এখান থেকে একটা প্রশ্ন উত্তর করতে পারো যদি প্রিপারেশন তুমি নিয়ে থাকো। আদারওয়াইজ অনেকেই এই অধ্যায়টা স্কিপ করে যায়। সো তুমিও যদি না পড়ে থাকো, খুব বেশি দক্ষতা যেখানে নাই সেখানে আসলে উত্তর করার আমার মনে হয় না দরকার আছে, কারণ হচ্ছে তোমার কাছে অনেক অপশন রয়েছে। সো যেটা তুমি ভালো পারবে এখান থেকে উত্তর করার চেষ্টা করবে। সো আমরা একটু দেখে নিই যে আসলে ডিজিটাল ডিভাইস থেকে কী কী পড়তে হবে। সমীকরণের সত্যক সারণী অঙ্কন, গেট থেকে সমীকরণ বের এবং সরলীকরণ পারতেই হবে। সমীকরণ থেকে গেট অঙ্কন, ন্যান গেট অথবা নর গেট দিয়ে সার্বজনীনতার প্রমাণ রয়েছে। ন্যান নর গেট দিয়ে যে কোনো সমীকরণ বাস্তবায়ন করার মতো অ্যাবিলিটি থাকতে হবে। এনকোডার এবং ডিকোডার ব্যাখ্যা, যে কোনো একটা আসবে, চিত্র সহকারে অথবা ট্রুথ টেবিল সহকারে এটা ব্যাখ্যা আসে। এছাড়া হাফ এডার, ফুল এডার, হাফ এডার থেকে ফুল এডার বাস্তবায়ন, এই এডারের টপিক থেকে একটা প্রশ্ন হয়তো হতে পারে, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। সো যারা পড়েছো তারা এই টপিকগুলো যদি কভার করে যাও মোটামুটি, সেই ক্ষেত্রে তুমি এখান থেকে উত্তর করতে পারবে। তবে মাস্ট বি সরল, আসলে যে কোনোভাবেই এটার সাথে রিলেটেড সরল কিন্তু আসবে, সরলীকরণ এখানে করতে হয়। এছাড়া তোমার জ্ঞান এবং অনুধাবনের জন্য রয়েছে বুলিয়ান ধ্রুবক কি, এক যোগ করলে কিভাবে এক হয় ব্যাখ্যা করো, বুলিয়ান স্বতঃসিদ্ধ কি, দ্বৈত নীতি কি, ডি মর্গান উপপাদ্য এবং তার প্রমাণ, সত্যক সারণী কি, লজিক গেট কি, সার্বজনীন গেট কি, রেজিস্টার কি, কাউন্টার কি,
নট গেটের প্রশ্নটা বিভিন্নভাবে আসে, শুধু বলে না নট গেট কি, এইভাবে আসলে আসে যে আসলে যৌক্তিক বিপরীত গেটের কাজ ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন আসতে পারে। এছাড়া ন্যান এবং নর গেটের গেটগুলো একটু ভালোভাবে পড়ে যেতে হয় এখান থেকে। সো এরপরে আমরা চলে যাব এসটিএমএল। এসটিএমএলও কিন্তু আসলে খুব ছোট একটা অধ্যায়, এখান থেকেও কিন্তু আসলে তুমি খুব সহজে একটা উত্তর করতে পারো। এখান থেকে তোমাকে জ্ঞান এবং অনুধাবন, এখানে তোমাকে প্রয়োগ উচ্চতর দক্ষতার জন্য পড়তে হবে তিনটা থিওরি টপিক। তিনটা থিওরি টপিকের মধ্যে রয়েছে স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইট, এটার পার্থক্য এবং বিস্তারিত এই জিনিসটা তোমাকে জানতে হবে। এটা অনুধাবনেও আসতে পারে, জ্ঞানেও আসতে পারে। ওয়েবসাইটের 4টা কাঠামো, সেই 4টা কাঠামোর ব্যাখ্যা অনেকটা টপোলজির মতো, তোমরা যারা টপোলজি পড়েছো ওয়েবসাইটের কাঠামোটা তাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। কাঠামোর ক্ষেত্রে অবশ্যই চিত্র আঁকতে হবে, টপোলজি, কাঠামো এবং কেবল, এই তিনটা জিনিস একটু মনে রেখো যে কেবল, টপোলজি এবং কাঠামো, এই তিনটা জিনিসের ক্ষেত্রে তোমাদের চিত্র বাধ্যতামূলক। ওয়েবসাইটের পাবলিশিংয়ের ধাপগুলো রয়েছে, সেই 4টা ধাপ রয়েছে, সেই 4টা ধাপ সম্পর্কে বিস্তারিত একটু জেনে নেব। এই 3টা হচ্ছে থিওরি। এছাড়া কোডিংয়ের জন্য এই অংশ রয়েছে HTML কোড, যেখানে তোমার ছবির কোড এবং লিঙ্ক করার কোড, অথবা ছবির সাথে লিঙ্ক, এই মূলত ছবি এবং লিঙ্ক, এই কোডটা শিখতে হবে। এছাড়া টেবিল তোমাকে পারতে হবে, টেবিলের রো স্পেন, কোল স্পেন মিসিং থাকতে পারে, সেখানে তোমাকে হচ্ছে এই অংশটা পারতে হবে। এছাড়া আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে টেবিলের রোকে কলাম, কলামকে রো, এরকম একটা চেঞ্জ করার বিষয় রয়েছে, সেটা আসতে পারে। এছাড়া লিস্ট আমরা দেখেছি, লিস্ট, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট যে কোনোটাই আসতে পারে, অথবা নেস্টেড লিস্ট মানে লিস্টের আন্ডারে লিস্টও আসে মাঝে মাঝে। এছাড়া সাবসুপ রয়েছে, মানে কোনো একটা কন্টেন্ট উপরে অথবা নিচে, অর্থাৎ পাওয়ার অথবা বেজ হিসেবে বসানোর জন্য আমরা সাবসুপ ব্যবহার করি। সো এই হচ্ছে HTML কোডিং। এই অংশটুকু পড়লে আমরা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা আমাদের কভার হয়ে যায়। এছাড়া আমরা চতুর্থ অধ্যায়ের জ্ঞান এবং অনুধাবনের জন্য পড়ব ওয়েব পেজ, ওয়েবসাইট, ওয়েব পোর্টাল, আইপি অ্যাড্রেস কি, ডোমেইন নেম কি, ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল কি, ব্রাউজার, সার্চ ইঞ্জিন, HTML কি, HTTP কি, HTML এর সুবিধাসমূহ, ট্যাগ কি, কন্টেইনার ও এমটি ট্যাগ কি, হাইপার লিঙ্ক কি, ওয়েবসাইট পাবলিশিং কি, ওয়েব হোস্টিং কি, এগুলো হচ্ছে আমরা জ্ঞান এবং অনুধাবনের জন্য পড়ব। সর্বশেষ পঞ্চম অধ্যায়, এখান থেকে 2টি প্রশ্ন থাকবে। আমি জানি অনেকেই ডিজিটাল ডিভাইসের মতো এই অধ্যায়টাকেও বেশ ভয় পাও। আমি আসলে যারা এখান থেকে উত্তর করতে চায়, তাদের 2টা উত্তর করতে চায়, তাদের জন্য হয়তো আমি পুরো সাজেশনটা সাজিয়েছি। কিন্তু তুমি যদি ধরো খুব অল্প প্রিপারেশন এখান থেকে একটা উত্তর করতে চাও, শুধু তোমাকে একটা প্রশ্ন সাজেস্ট করছি, আমি এগুলা সব বাদ দিচ্ছি। শুধুমাত্র তুমি এই একটা প্রশ্ন যদি তুমি পড়ে যাও, তাহলে তুমি চিন্তা করতে পারো যে এখান থেকে একটা কমন পেতে পারো। কি, ধরো তুমি সবগুলা বাদ দিলা, এভরিথিং সবগুলা বাদ দিয়েছো, শুধু এই একটা টপিক যদি তুমি পড়ে যাও ভাই, তাহলেই কিন্তু তুমি এখান থেকে একটা প্রশ্ন পেয়ে যাবা। কি সেটা? সসীম এবং অসীম ধারা। সেটা কি করবে? সসীম এবং অসীম ধারার ফ্লোচার্ট ও অ্যালগোরিদম, এবং এই সসীম ও অসীম ধারা ফর, হোয়াইল, ডু হোয়াইল এবং ইফ গো টু, এই 3টা লুপ এবং একটা স্টেটমেন্ট দিয়ে যদি তুমি এটা করতে পারো, সসীম অসীম ধারা, আর যদি ফ্লোচার্ট ও অ্যালগোরিদম, এখান থেকে একটা প্রশ্ন আসার খুব বেশি সম্ভাবনা আছে। সবগুলো মিলিয়ে হবে একটা প্রশ্ন, সি প্রোগ্রামে যা আছে সেগুলো মিলিয়ে আর একটা সসীম এবং অসীম ধারা থেকে একটা প্রশ্ন আসে। সো যারা অল্প প্রিপারেশন নিয়ে ভালো উত্তর করতে চাচ্ছ পঞ্চম অধ্যায় থেকে, তারা শুধু এই জিনিসটা পড়ে গেলে আশা করি একটা প্রশ্ন তুমি কমন পেতে পারো। এছাড়া এখান থেকে ক এবং খ এর জন্য, অর্থাৎ জ্ঞান এবং অনুধাবনের জন্য পড়তে হবে মেশিন ভাষা, উচ্চতর ভাষা, 4GL কি, কম্পাইল ও ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য, এখান থেকে কিন্তু এমসিকিউ আসে, খুব ভালো করে পড়তে হবে। সুডোকোড কি, ডিবাগিং কি, সিনটেক্স ইরর অথবা লজিক্যাল ইরর, এই 2টা ডেফিনেশন। এছাড়া অ্যালগোরিদম ও ফ্লোচার্টের মধ্যে পার্থক্য, সি ভাষার বৈশিষ্ট্য, গ্লোবাল ও লোকাল চলকের মধ্যে পার্থক্য, টোকেন কি, খুব বেশি ইম্পর্টেন্ট, I++ এবং ++I, এই 2টার মধ্যে পার্থক্য। এই 2টা তোমাকে আসলে জানতেই হবে, নাইলে তুমি এখান থেকে আসলে এমসিকিউ উত্তর করতে পারবে না, কারণ হচ্ছে এই I++ এবং ++I, এই 2টা দিয়ে কিন্তু আসলে এমসিকিউ আসে। এছাড়া কিওয়ার্ড কি, অ্যারে কি। সো এই ছিল হচ্ছে তোমার 5টা অধ্যায়ের মধ্যে আসলে কি কি পড়তে হবে। এখন তুমি নিজের তোমার দক্ষতা বুঝে তুমি তোমার অধ্যায়গুলো সিলেক্ট করবে। আমি আসলে যে অধ্যায়টা বলেছি সেভাবে দিতে হবে, নট নেসেসারি তোমার যেটা সুবিধা, তোমার প্রিপারেশন যেটাতে ভালো সেটাই তুমি উত্তর করবে। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো যারা এবছর HSC পরীক্ষা দিচ্ছ।